চোখটাকে একটু হালকা তুলেছি, তুলতে দেখলাম লাল পাড়, সাদা শাড়ি, কেউ একজন দাঁড়িয়ে আছে। ছিল, তালা বন্ধ ছিল, তালায় জং পড়ে গেছিল, তালা খোলা হতো না। পা দিলে পরে ঘরের ভেতরে না হলেও কম করে 6 ইঞ্চি পুরু মোটা ধুলোর। দিনের বেলাতে আমরা ঘরটায় তাকিয়ে দেখেছি ঘরটা পরিষ্কার, কিচ্ছু নেই, কোনো চেয়ার নেই, টুল নেই, কিছু নেই। কিন্তু সন্ধ্যের পরের থেকে শুরু হতো অসম্ভব পরিমাণ ভয়। তার কারণ প্রচুর পরিমাণে ওই ঘর থেকে সিগারেটের ধোঁয়া এবং ওই আগুন দেখা যেত। কখনো কখনো আগুনটা পাইচারি করছে। আজকের এপিসোডটিতে আপনারা এমন কিছু ঘটনা শুনতে চলেছেন যা বলা চলে যতটা বেশি না ভয়ানক, তার থেকেও বেশি আশ্চর্যজনক। এই ঘটনাগুলি শুনলে আপনার মনে প্রশ্ন জাগতে বাধ্য যে এমনও কি সম্ভব? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই আমার মাথায়ও ঘুরপাক খেয়ে উঠেছিল মানিশবাবুর মুখ থেকে এই ঘটনাগুলি শোনার পর। আজকের ঘটনাটি শেয়ার করেছেন মানিশ মজুমদার, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকের ঘটনা কেমন লাগলো তা জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে লাইক ও সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনারাও যদি আমাদের সাথে নিজেদের ঘটনা শেয়ার করতে চান তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলুন। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আজকের টেরিফাইং কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. নমস্কার মনীশ বাবু, কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং আপনার ফ্যামিলিকে এবং সমস্ত যারা গুরুজন আছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা। আমার তরফ থেকেও সকলকে, তোমার যারা আপনার যারা শ্রোতা রয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই। আর কিছু ঘটনা উল্লেখ করব। হ্যাঁ, সে তো বটেই। আপনার ছেলের সাথে কথা হয় এবং রূপের মাধ্যমে আমি জানতে পারি যে আপনার লাইফে এরকম অনেক রকম ঘটনা রয়েছে। তো আজকে আমি সেই ঘটনাগুলোর ব্যাপারে জানবো। শুরু করুন মনীশ বাবু। নমস্কার। শুরু করবার আগে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, সেটাও বলি যে এই গল্পগুলো গুলোকে কেউ হয়তো বিশ্বাস করবেন, কেউ হয়তো করবেন না, কিন্তু আমার কাছে একটা অদ্ভুত ফিলিংস এটা। তখন আমি ছোট, খুবই ছোট। হয়তো অনেকে মনে করবেন ছোটবেলায় এটা কি, এটা কোনো ব্যাপারই না, কিন্তু এখনো আমার কাছে এটা অধরা, অজানা, অবিশ্বাস্য। আমি যখন স্কুল লাইফে পড়ি, স্কুলে, তখন সেই সময়টা প্রচন্ড পরিমাণে কারেন্ট অফ হতো। ওই হ্যারিকেন বা ওই তখনকার সময়, আমাদের সময় হ্যারিকেন ছিল, তারপরে কাঁচের ইয়ে করা এক রকমের লাইট ছিল, লম্প ছিল, গ্যাস লাইট ঠিক না, ওটাও তেল দিয়ে জ্বলতো, কিন্তু ওপরে একটা হ্যারিকেনটার যেমন উপর দিকে ইয়ে করা থাকতো, সেটা ছিল না। যাই হোক, আমি পড়ছি ওই হ্যারিকেনের আলোটার মধ্যে, আমি পড়ছি, কারেন্টটা অফ হয়ে গেছে, হ্যারিকেনটা জ্বলছে, আমি পড়ছি, বইটা নিচু হয়ে, মাথাটা নিচু হয়ে পড়তে 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 যেখানে বসেছিলাম আর কি, খাটের ওপর, তো ঠিক খাটের ফুট চারেক দূরে আর কি, মনে হলো দুটো পা দাঁড়িয়ে আছে, পা রয়েছে। তো আমি হয়তো ইগনোর করেছি, আমি খেয়াল করিনি, সামথিং রং, চোখের ভুল কিছু একটা। তো আমি ওটাকে ইগনোর করে আবার পড়তে শুরু করি, পড়তে 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 এর মধ্যে কারেন্টটা চলে আসে। তখন গরমকাল, কারেন্ট চলে আসে,
কারেন্টটা চলে আসছে, আমি আবার হ্যারিকেনটাকে কমিয়ে দিয়ে, তখন তো হ্যারিকেন কমিয়ে দেওয়া যেত, কমিয়ে দিয়ে সাইডে রেখে আমি আবার পড়তে শুরু করেছি। হুম যথারীতি গরমকাল, ফ্যান চলছে, আবার সেই একই জিনিস, দুটো পা। তারপরে একটু আমি চোখটাকে হালকা তুলেছি, মানে বইয়ের দিকেই মুখ করা, কিন্তু চোখটাকে একটু হালকা তুলেছি। তুলতে দেখলাম লাল পা, সাদা শাড়ি, কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা অনুভব করবার সাথে সাথেই আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি চিন্তা করলাম যে এই বাড়িতে এরকম কি ব্যাপার, ও কিছু না বলে আবার চোখ টোক ধুয়ে ধুয়ে এসে যথারীতি আমি একটু পাইচারি করলাম, এদিক ওদিক গেলাম, গিয়ে ইয়ে করলাম, করে টোরে শুয়ে পড়লাম। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কাউকে কিছু বলিনি, বলার মতো কিছু নয়, বলিনি, কারণ বললে পরে এটা কি ইয়ে করবো, চোখের ভুল হতে পারে। আবার বেশ কয়েকদিন বাদে ঠিক একই রকম ভাবে পড়তে বসেছি, হঠাৎ করে মনে হলো কেউ একজন দরজাটা খুলে ঢুকলো। আমি এরকম তাকালাম, দেখতে পেলাম না কিছু। দরজাটা খুললো কে? আমি উঠলাম, উঠে আবার দরজাটা বন্ধ করে দিলাম। দরজাটা বন্ধ করে আবার পড়তে বসেছি, পড়ছি। পড়তে 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 আবার দেখলাম দরজাটা আবার কে খুলে দিল। তখন বেরিয়ে গেছি, বেরিয়ে দরজা খুলে আমি বেরিয়েছি, বেরিয়ে না কিছু একটা সমস্যা হচ্ছে, কেউ নিশ্চয়ই বদমাইশি করছে আমার সাথে। আমি গিয়ে মাকে বলছি, মা কে এসছে গো, কেউ বদমাইশি করছে। মা বলছেন, মা তখন জীবিত, মা তখন রয়েছেন, মা বলছেন কে আসবে, কোথায়, কেউ তো নেই। তাহলে কি তুমি করছো? কি কি করছি? আমি বারবার করে দরজাটা বন্ধ করে দিচ্ছি, আর দরজাটা বারবার করে কেউ একজন খুলে দিচ্ছে। বলে না না, ওটা হাওয়ায় কিছু একটা হচ্ছে। যথারীতি আমি কি করেছি, দরজাটা এবার ছিটকিনি দিয়েছি। আমি ছিটকিনি দিয়ে বসেছি, বসে পড়ছি। আমি পরিষ্কার বুঝতে পারলাম ছিটকিনিটা কেউ খুললো। যথারীতি আমি তাকিয়ে দেখছি, ছিটকিনিটা কেউ খুললো, খুলে দরজাটা খুললো, খুলে মনে হলো ভেতরে কেউ একজন ঢুকলো। এবারে আমার কিন্তু গায়ের ভেতর একটা অন্যরকম অনুভূতি হতে থাকলো, যে না এখানে কিছু একটা সমস্যা আছে, কিছু একটা সমস্যা হচ্ছে। আমি বাইরে বেরোলাম, বেরিয়ে মাকে বললাম, মা তোমার হাতের কাজ কি শেষ? বলছে, মা বলছে হ্যাঁ একটুখানি বাকি। কেন? না তুমি একটু ঘরে আসো। সেদিনের মতো মাকে ঘরে নিয়ে এসে আমি আবার পড়তে বসলাম। আর কোনো অনুভূতি হয়নি। মা বললো কি হয়েছে, কি? আমি বললাম না কিছু না, এই এমনি। ভাই তুই কি কোনো ভয় পেয়েছিস? ভয় পেলে পরে ওই আমাদের ছোটবেলা সবার একই ইয়ে ছিল, ভূত আমার প্রেত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয়তে আমার কি। এটা বললো যে যখন এরকম হবে তখন এরকম করবি, দেখবি ঠিক ভয় কেটে যাবে। বেশ চলছিল এরকম ভাবে, আমি অনুভব করতে পারতাম। আমি আর কাউকে কিছু বলিনি, যেহেতু ছোট থেকে সাহস আছে, একা থাকার অভ্যেস ছিল, সাহসে ভর করে আমি চলতাম। আমি একদিন আমাদের একটা
আমাদের যে বাড়িটা ছিল সেই বাড়ির ওখানে বাগানের মধ্যে একটা বিরাট জাম গাছ ছিল, ইয়ে ছিল। আচ্ছা। সন্ধ্যের সময় আমি পাইচারি করছি। একটু ইন্টারাপ্ট করতে চাইছি আমি। একটু আপনার বাড়ির ব্যাক স্টোরিটার ব্যাপারে একটু জানতে চাই। মানে বাড়িটাকে কেন্দ্র করে যেহেতু এত সব ঘটনা ঘটছে, তো বাড়িটা এক্সাক্ট লোকেশনটা আপনাকে বলতে হবে না, আপনি খালি বলুন বাড়িটা কোথায়। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি হচ্ছে মধ্যমগ্রামের মধ্যেই, আচ্ছা। মধ্যমগ্রাম অঞ্চলে। আমরা আগে যে বাড়িটা ছিলাম আর কি, সে বাড়িটা ছোট একটা বাড়ি ছিল, মানে ইয়ে ছিল না রাস্তার পাশে। আর তখন সেই সময় এত লোকজনও ছিল না, ফাঁকা একটু অঞ্চল ছিল। আমাদের বাড়ির পিছন দিকে, আমার বাড়ির পিছনে একটু গাছগাছরা ছিল। ওখানে কিছু জাম গাছ ছিল, সুপুরি গাছ ছিল, নারকেল গাছ ছিল, এরকম একটা নোল ফল বলে বা অনেকে রোয়াল ফল বলে একটা গাছ ছিল। একটা কলতলা ছিল, মানে তখন তো চাপা কল, কলতলা ছিল। আচ্ছা, মানে তো তখন পর্যন্ত মধ্যমগ্রাম আজকের মধ্যমগ্রাম হয়ে ওঠেনি, তখন পর্যন্ত গ্রামই ছিল জায়গাটা। গ্রামই ছিল। তখন শিয়ালের ডাক শোনা যেত, ঠিক আছে। তো সেই পরিবেশে সেই সময় আমার বাড়ির পিছন দিকটা ছিল, আমরা ছোটবেলায় ওখানে খেলাধুলাও করতাম। ছোট একটা বাগান মতো ছিল, বিরাট বড় আর কি, বাগান মতো ছিল। ওই আমি ওই বাড়ির মধ্যেই, বাউন্ডারির মধ্যেই পাইচারি করছি এমনি জাস্ট সন্ধ্যেবেলা। মানে এই যে পাইচারিটা করছি, এই পাইচারিটা করতে করতে অনুভব করতে পারছি আমার পিছনে পিছনে কেউ একজন পাইচারি করছে। আচ্ছা। এবং এই যে পাইচারিটা করছে, এই পাইচারিটা করছে আমার একটা অস্বস্তি হচ্ছে। আমি জেগে গিয়ে হট করে পেছন দিকে একটা হাত চালাই, মানে আমি সামনের দিকে দাঁড়িয়ে থেকে পাইচারি করতে করতে পেছনে হাত চালাই। এই যে পিছনে যে হাতটা যখন চালালাম, মানে পেছনে কেউ থাকলে আমরা অনেক সময় করি না যা, তো মানে ঠিক এইরকম ভাবে একটা হাত দিয়ে যখন আমি ধাক্কাটা দিলাম, যদি কেউ না থাকতো তাহলে হাওয়ায় ধাক্কাটা লাগতো, কিন্তু কোনো কিছু যে ছিল সেটা স্পর্শ আমার হাতে আজও অনুভব করতে পারি আমি, সেই নরম একটা স্পর্শের। অর্থাৎ সেটা মানুষের গা হলে যেরকম হয় ঠিক সেই রকম স্পর্শ আমি অনুভব করেছিলাম। স্পর্শটার মধ্যে ছিল একটা ঠান্ডা ভাব। আচ্ছা। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকাই, যে যেহেতু আমাদের ওখানে কোনো গেট সিস্টেম ছিল না, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া যেত এরকম আর কি, তো গেট ছিল না। তো আমি ভাবেছিলাম যে কেউ একজন নিশ্চয়ই শরীরী মানুষ, মানে মানুষ কেউ একজন ছিল যে আমাকে ফলো করছিল। কিন্তু যখনই সঙ্গে সঙ্গে ওই স্পর্শটা পেয়ে তাকালাম, মানুষের পক্ষে এত তাড়াতাড়ি সরে যাওয়া সম্ভব না। কাউকে দেখতে পাইনি আমি, বুঝতে পারছি। কাউকে দেখতে পাইনি। সেটা আমি এখনো ভুলতে পারি না। আমার কাছে এখনো এটা সায়েন্সের বাইরে। সায়েন্স কি, লজিক কি, হয়তো অন্যরকম কথা বলবে, আমি জানি না। আমি আমার অনুভূতিতে এটা অন্য কিছু। আচ্ছা। তবে সে যে আমার খুব ক্লোজ কিছু, সেটা আমি পরবর্তীতে বুঝেছিলাম। আমার যদি কোন রকম কোনো অসুবিধা হতো, তখনই কিন্তু তাকে আমি উপলব্ধি করতে পারতাম। কে, কি বিষয়, কেন, কি রকম জানি না। এবং তিনি যে মহিলা এটা পরিষ্কার, কারণ যখনই আমি তাকে দেখেছি, যতটুকু দেখেছি আমি, হাঁটু পর্যন্ত ওনাকে দেখেছি, হাঁটু অবধি দেখা গেছে, উপরের দিকে আমি দেখতে পাইনি। হাঁটু অবধি যে দেখেছি সেটা কিন্তু শাড়ি পরা অবস্থাতেই, লাল পাড়, এবং পা, গায়ের রং মানে পরিষ্কার,
পরিষ্কার গায়ের রং কোনো চাপা নয়, যথেষ্ট পরিষ্কার, সেটা পা দেখলে বোঝা যায়। ঠিক এইরকম ভাবে প্রায় দিনই আমাকে কিন্তু উনি আসতেন, প্রায় দিনই এরকম হতো, আমি পড়তাম, উনি দাঁড়িয়ে থাকতেন, কোন রকম কোনো অসুবিধা হয়নি। ফ্যানের হাওয়াতে এমনও উপলব্ধি করেছি আমি, ফ্যানের হাওয়াতে কাপড়টা নড়ছে ফ্যানের হাওয়াতে। আমি কিন্তু প্রায় দিনই এই উপলব্ধি করেছি, প্রায় দিন দেখেছি। আমার কাছে এটা একটা অদ্ভুত অনুভূতি। মাঝে মধ্যে এমন দিন হয়ে গেছিল, মানে যেদিন যখন আসতেন না, সবসময় যে আসতেন তা নয়, আসতেন না, তখন মনে হতো কেন আসছেন না, কি ব্যাপার, কি জন্য আসছেন না। আমি একটা কি বলবো, অভ্যাসে দাঁড়িয়ে গেছিল, আমার এটা একটা অভ্যাসের মতো দাঁড়িয়ে গেছিল। কিউরিওসিটি হতো, কেন আসছেন না, কি জন্য আসছেন না, কে, কোথা থেকে আসছেন, কি জন্য আসছেন। একবার এই অধ্যায়ের শেষ অংশ যেটা, সেটা মধ্যমগ্রামবাসী যারা তখনকার সময়ের, যদি কেউ শোনে তাহলে বুঝতে পারবে যে কতটা সত্য। মধ্যমগ্রাম চৌমাথাটা বরাবরেরই একটু ব্যস্ততম জায়গা, চারটে রাস্তার মুখ, বরাবরেরই একটু ব্যস্ত জায়গা। আর আমি সেই সময় সাইকেল চালাতাম, আমি খুব প্রচন্ড জোরে সাইকেল চালাতাম। তো ঠিক সেই রকম আমি চৌমাথাটা ক্রস করে, মানে আমি বিভিন্ন জায়গায় খেলতে যেতাম, তো খেলতে যাব বলে আমি আবদালপুরের ওদিকে যাচ্ছি খেলতে, মানে আমি থাকি হচ্ছে প্রপার মধ্যমগ্রামের জায়গাতে, সেখান থেকে একটু আরো একটু গ্রামের দিকে যাব, বাদু রোড বলে, বাদু রোডের ওই সাইডে আমি যাব বলে সাইকেল নিয়ে যাচ্ছি। আমি খেয়াল করিনি আমার ডান সাইড দিয়ে একটি লরি সজোরে আসছে। আমি যখন দেখলাম, তখন আমার থেকে আমি প্রায় রাস্তার কাছে চলে গেছি সাইকেল নিয়ে। আমার থেকে লরিটির দূরত্ব হচ্ছে ফুট 5। যে পরিমাণ স্পিডে আসছিল লরিটা, আমি যখন চোখটা খুললাম তখন ঠিক সেই পরিমাণেই লরিটা চলে গেছে। আমি শুধু শব্দ শুনেছিলাম, এই গেল 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 গেল। আমি ছিলাম সোজাসুজি, মানে চৌমাথাটাকে ক্রস করে, আমি যদি বলি যে সাইকেলটা নিয়ে ক্রস করছি চৌমাথার দিকে, চৌমাথার থেকে বাদুর রোডের দিকে, মানে একদম পশ্চিম থেকে পূবের দিকে যাচ্ছি। আমি যখন চিৎকার চেঁচামেচিটা শুনে যখন চোখ বন্ধ করেছিলাম, তখন ছিলাম পশ্চিম থেকে পূবের দিকে। আমি যখন সংজ্ঞাটা ফিরলো, তখন আমি দেখলাম আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ থেকে উত্তর মুখে সাইকেলের ওপর। কিভাবে জানি না, সবাই আমাকে বলল, আপনি কি ম্যাজিক ট্যাজিক করেন? এই ভাই, তুই কি ম্যাজিক ট্যাজিক করিস নাকি, তুই কি জিমনাস্টিক করিস নাকি? ঠিক এই শব্দগুলো আমার কাছে এসেছিল, তুই কি জিমনাস্টিক করিস নাকি, আজকে তো গেছিলি, তুই কি করে এরকম করলি? আই ডোন্ট নো। আমি ওইখানে যারা দাঁড়িয়ে ছিল তাদের কাছে কিছু জানতে পেরেছিলেন যে মানে কি করে, মানে আপনি ওই পাশ থেকে ওই পাশে এলেন, কিছু ওরা দেখেছিল কি? আমি শুধু বললাম আমি 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 মানে আমি কি করেছি, কি হয়েছেটা কি? তুই তো গাড়িটার সামনে থেকে ওরকম ভাবে সোজা সাইকেলটাকে ঘুরিয়ে এরকম ভাবে রাখলি কি করে? আমি রাখিনি। মানে তুই রাখিসনি? আমরা পরিষ্কার দেখলাম, তুই সাইকেলটা এরকম করে ঘুরে গেলি। আমি সত্যি করিনি কিছু, আমি জানি না, মানে আমি রীতিমতো তখন ভাবছি যে এটা কি করে হলো। মানে সাইকেল নিয়ে আপনি স্টান্ট করেছিলেন ওইখানে? না, মানে অজান্তে আপনার সাইকেল যেভাবে অজান্তে চালাচ্ছিলাম,
আপনার অজান্তে আপনি সাইকেল নিয়ে স্টান্ট করে ওই পাশটায় চলে গেছিলেন, যেটা ওরা দেখেছে, তাই তো? হ্যাঁ, ওরা দেখেছে আচ্ছা। যে আমি আমি সাইকেলটাকে মানে ঘুরিয়ে দিচ্ছি, পুরো পুরো বেঁকে গেছে, সাইকেলটা ঘুরে গেছে। লরিটা আমার ডান সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে। আমি লরিটা যেখানে আমার সোজাসুজি ধাক্কা লাগতো, সেখানে লরিটা আমাকে মানে আমার পাশ দিয়ে বেরিয়ে গেছে, আমি লরিটার পাশে এরকম সোজা হয়ে দাঁড়িয়েছি। মানে রাস্তাটা যদি আপনি চৌকো ভাবে আঁকেন, মানে মানে একটা কাটাকুটি যদি করেন রাস্তাটাকে, রাস্তাটার একদিকে যদি আপনি পশ্চিম করেন, অপর প্রান্ত যেটা বাদুর রোড, ওটাকে যদি পূর্ব দিক করেন, মানে আমি ওভাবে যাচ্ছিলাম, আর লরিটা আসছিল সাউথ সাইড থেকে নর্থের দিকে। আমি সেইটা আমার সাইকেলটা পুরো সাইকেল শুদ্ধ পুরো সাউথ টু নর্থ হয়ে গেল, মানে নর্থের দিকে আমার মুখটা হয়ে গেল, বুঝতে যেটা পেরেছি। আমি যাচ্ছিলাম ওই দিকে। এবার একটা সাইকেলকে যদি আমি ঘুরাইও নিজে 5 ফুটের মধ্যে, আমার তো এই ডিফারেন্স করা সম্ভব নয়। আমার থেকে আমার ডিস্টেন্সটা ছিল 5 ফুটের লরি, 5 ফুটের মধ্যে আমার পক্ষে ওই সাইকেল নিয়ে পুরো ঘুরে যাওয়া ইম্পসিবল। এবং যে স্পিডে ছিলাম সেই স্পিডে হয় আমাকে বেরিয়ে যেতে হবে, সেটাই আমার কাছে ছিল না। আচ্ছা। পরবর্তীতে আমি তখন উপলব্ধি করিনি, তখন একটা ভয়, একটা ছিল, কিন্তু পরবর্তীতে আমি এটা নিয়ে যখন বসে বসে ভাবতে শুরু করেছিলাম, যে সবাই যে আমাকে বলছিল এরকম কথা, আমি এটা কি করে হলো, তখন চিন্তা করলাম, আমি যখন চোখটা বন্ধ করি তখন কেউ যেন মনে হলো আমার সাইকেলটাকে নিয়ে, আমাকে শুদ্ধ নিয়ে ভাসিয়ে সাইকেলটা সরিয়ে দিল। ইয়েস, হ্যাঁ, এটাই হয়েছিল। তাই সকলে মনে করেছিল আমি ওখানে জিমনাস্টিক করছি। না, আমি জিমনাস্টিক তো করি না। এটা আমার কাছে আজও অধরা। বুঝতে পারছি। পরবর্তীকালে আমার মা এগুলো জানতে পারেন। জানতে পেরে আমি মাকে বলি, মা তখন বলেন যে কাঁচরাপাড়ায় কোনো একজন ওই করে না তন্ত্র মন্ত্র তান্ত্রিক এইসব, তো কাঁচরাপাড়া অঞ্চলে একজনের কাছে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে উনি সবকিছু শোনেন, শুনে টুনে সমস্ত কিছু করে আমাকে তখন উনি বললেন যে তুমি ভয় পেও না, ইনি তোমার পূর্বজন্মের মা, তোমাকে সেফগার্ড করবার জন্য উনি এসেছেন। তোমার এই টাইমটা, এই পিরিয়ডটা তোমার খুব খারাপ, তো সেই কারণে উনি এসেছেন। ওনাকে কোনো ডিস্টার্ব করো না, উনি তোমাকে কোনো ডিস্টার্ব করবে না। আমি জানি না, আমি সেই সময় ইয়াং ছেলে, আমার কাছে পূর্বজন্ম, বিগত জন্ম, এই জন্ম আমি জানি না, আমি বিশ্বাসও করি না। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমি ওটাকে ইগনোরই করেছিলাম। তবে আমার কাছে এখনো পর্যন্ত এগুলো কিউরিওসিটি রয়েছে, এখনো পর্যন্ত আমি মানে ভুলি না। আমি জীবনে কোনোদিন এগুলো ভুলতেও পারবো না। সেই মুহূর্তগুলো, সেই সময়গুলো আমাকে এখনো মাঝে মধ্যে ভাবলে আমার গায়ে কাঁটা দেয়, যে সত্যি সত্যি কি কিছু আছে। সবাই ভূত দেখে ভয় পায়, ভূতের নাম শুনলেই ভয় পায়। ভূত কি আমি জানি না, আমি পাইনি। তবে আমার জীবনের আরো আরেকটি গল্প, কিরকম? সেটা তখন আমি স্কুলিং আমার শেষ, কলেজ শুরু। সেই সময় ওই আমার বরাবরই আমার একটু ওই সাধু ফাধু এইসব চক্করে
মানে আর কি ইয়ে করতাম, মানে এদেরকে আমি ওই আমার চোখে তারা ভণ্ড, পরিষ্কার কথা। হুম, তো আমি মাঝে মধ্যে আমার সাথে বিভিন্ন রকম ভাবে ইয়ে হতো, ইন্টারাক্ট হতো। আমি তাদেরকে নানান রকম কটূক্তি করতাম, নানান রকম কথা বলতাম, নানান ইয়ে করতাম। তো করতে করতে একদিন একজন আমাকে সাধু, তিনি ওই তন্ত্রমন্ত্র এইসব ঝাড়ফুঁক এইসব টুকটাক করেন। তো করতে করতে আমাকে বললো, তুই তো মানিস না, বিশ্বাস করিস না। বললাম না, আমি এইসব বিশ্বাস করি না, আপনাদের এইসব ভণ্ডামি ভুয়মি। তো উনি আমাকে একটা ছোট্ট, কিসের জানি না, একটা ছোট্ট হার, মানে বোন দিয়ে বলেছিলেন পকেটে রাখিস, যখন খাবি, যা খাবি সেই খাওয়ার আগে বাইরে একটু দিয়ে খেয়ে আসিস। তো একজন বয়স্ক মানুষ, এজেড মানুষ বলেছে, হ্যাঁ ঠিক আছে, দিয়েই খাবো। দিয়ে খেতাম, হুম, কোনো অসুবিধা হতো না, কোনোদিন কোনো ফিল করিনি, কিছু করিনি। ওই রয়েছে, থাক পড়ে রয়েছে। এমন এমন দিন গেছে আমি হয়তো ওইটা না নিয়েও চলে গেছি, চলে গিয়ে আবার ঘুরে টুরে কাজ টাজ করে এদিক ওদিক ঘুরে টুরে এসে চলে এসেছি। আমি সেই সময় আমি ওই পিয়ারলেস যুক্ত হয়েছিলাম। তখন তো পিয়ারলেস এর একটা বিরাট ক্রেজ ছিল। ছোটবেলায় পিয়ারলেস করেছি, তো আমাকে একজন নামালো, করেছি। হুম, তবে আশ্চর্যজনক ভাবে আমি বলতে পারি, আমি জানি না এইটার জন্যই কিনা, পিয়ারলেস করতে গিয়ে অনুভব করেছি, আমি যে যে বাড়িতে গেছি, যাকে যাকে অ্যাপ্রোচ করেছি, তারা প্রত্যেকেই বেশ মোটা অঙ্কের পলিসি করেছে পিয়ারলেস এর। আমি খুব তাড়াতাড়ি এজেন্ট থেকে মানে পরপর যে উন্নতিগুলো হয় সেই উন্নতিগুলো হতে শুরু করলো। আচ্ছা, এরপরে আমি আমার আমার অন্তরে আমার মানে আন্ডারে আরো লোকজন রিক্রুটমেন্ট শুরু হলো, যেহেতু আমার প্রমোশন হয়ে গেছে। যাদের দিয়ে বলেছি তারা প্রত্যেকেই রাজি হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি করবো প্রমোশন, পিয়ারলেস। এটা একটা অদ্ভুত ব্যাপার, পিয়ারলেস করছি। হুম, তখন থেকে মনের ভেতরে একটা কিউরিওসিটি তৈরি হতে শুরু করলো, কি ব্যাপার, এই আমি যাকে যাকে অ্যাপ্রোচ করছি, যাকে যাকে বলছি, তারা প্রত্যেকেই মানে রাজি হয়ে যাচ্ছে। কি জানি, আমার হয়তো লক্ষ্মী তুঙ্গে যাচ্ছে, ভালো ইনকাম আসতে শুরু করেছে, বেশ সুন্দর ইয়ে হচ্ছে। এরপরের থেকে আমাকে আমার অন্যান্য টিমের যারা ছিল তারা বলছে যে তোমার অ্যাপ্রোচ ভালো, তোমার ইয়ে ভালো, তুমি চলো, আমার একটুখানি পলিসি তুলে দেবে, আমার হচ্ছে না, তুমি চলো, আমার দুটো ছেলেকে দরকার, তারা ইয়ে করছে না, মানে তাদের মানে উঠছে না বলে আমার প্রমোশন আটকে যাচ্ছে, আমাকে নিয়ে যেত। সত্যি তাই, যে লোকটা না করেছিল, রিফিউজ করে দিয়েছিল, সে আমি যাওয়ার পরে যথারীতি রাজি হয়ে গেল। হয়তো সবাই বলবে তো আমার ক্যাপাসিটিতে বা আমার বাচনভঙ্গিতে বা আমার ইয়েতে হয়েছে। যখন আপনার এই উন্নতি হচ্ছিল এবং আপনি যখন অফিসে যেতেন আসতেন, তখন তো আপনি তো অবশ্যই লাঞ্চ ক্যারি করতেন। তো সেই সময়ে আপনাকে যেমন সাধু বাবাটা বলেছিল যে একটু দিয়ে খেতে, তো ওই সময়টাতেও কি আপনি দিয়ে খেতেন, না ওই সময়টাতে জাস্ট আপনি লাঞ্চ করে নিতেন? ওই সময়টায় মনে আছে কিছু? না, আমি ওটা ওই লাঞ্চ তো এমনি ক্যারি করতে লাগতো না, আমরা বাইরেই খেতাম। তো আচ্ছা, যখনই যা খেতাম আমি ওই দিয়েই খেতাম, মানে ওটা একটা অভ্যাসের মতো, ওই দিয়েই খেতাম। উনি বলেছিলেন, বারবার করে বলেছিলেন, শোন, এই ভুলটা করিস না, দিয়ে খাস, তোর উন্নতি হবে, তোর ভালো হবে, দিয়ে খাস। তো আচ্ছা, সেই হিসেবে আমি ওনার কথাটাকে মানে খুব এজেড ছিলেন, বয়স্ক ছিলেন, ওনার কথাটাকে মেনেই আমি ওটা করতাম। হুম, তো যথারীতি একদিনের ঘটনা বলি, যেদিন আমি উপলব্ধি করলাম যে ইয়েস, দেয়ার ইজ সামথিং, এটার পাওয়ার আছে, এটা কিছু একটা আছে, সব ভুয়ো নয়, সব ভণ্ড নয়।
আবার সব ভূত ওই হাউমাউ কাউ করে খায় না, মারতে আসে না, ছোটবেলায় ঠাকুমার ঝুড়ির মতো নয়। এটা ফিল করলাম সেই দিন। একদিন যাদবপুরে এক ইঞ্জিনিয়ারের মানে টপ ক্লাস ইঞ্জিনিয়ারের বাড়িতে বসে যখন আমরা কথা বলছি, তাকে কনভিন্স করাচ্ছি, সেই দিন উনি ভদ্রলোক আমাদের জন্য প্রচুর খাবারের আয়োজন করেছিলেন। সিঙ্গারা, চপ, চা, কাটলেট এইসব ছিল। তো একটা ইঞ্জিনিয়ার ভদ্রলোক, তার বাড়িতে বসে আছি, আমি একটা খাবার টুকরো ভেঙে বাইরে গিয়ে ফেলবো, এটা আমার পক্ষে হচ্ছিল না, কোনো সুযোগ পাচ্ছিলাম না। কথা চলছে, কথা বলছি, খাবার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, ভদ্রলোক বারবার আমাকে ইনসিস্ট করছেন, অন্যরাও বলছে খাও, খাও না খাও, খেতে খেতে গল্প করো, খেতে খেতে কথা বলো, কিন্তু আমি খেতে পারছিলাম না। কেন জানি না ভেতর থেকে একটা ভয় কাজ করছিল না তা বলবো না, ভয় কাজ করছিল, কিন্তু খেতে পারছিলাম না। অদ্ভুত একটা জায়গায় আটকে গেছিলাম। কারণ উনি ছিলেন একজন বিরাট মাপের একজন ইঞ্জিনিয়ার, যার সাথে কথা বলতে গেলে তাকে কনভিন্স করিয়ে তাকে আমাদের গ্রুপে টানা, পিএলএস এর তাকে নিয়ে আসা, এর একটা চ্যালেঞ্জ যেমন ছিল একদিকে, তেমনি একটা অসুবিধার মধ্যেও পড়ে গেছিলাম যে একটা ভদ্রলোকের বাড়িতে বসে আমি যাব, তারা কি মনে করতে পারে, আরো 5 জন তারা কি ভাবতে পারে, এইসবগুলো ভাবতে ভাবতেই সময়টা কেটে যাচ্ছিল। বাধ্য হয়ে আমি অনেকক্ষণ বসা, প্রায় চাও ঠান্ডা জল হয়ে গেছে। আমি সবে সিঙ্গারাটায় কামড় লাগিয়েছি। বিশ্বাস করবেন না, আজও আমার কাছে সেই ঘটনাটা সাংঘাতিক ভাবে ইয়ে করে, এবং এখনো এই বলতে বলতেও আমার সেই অটোমেটিক্যালি আমি গালে হাত দিয়ে দিয়েছি। হাত সজোরে কেউ একজন গালের মধ্যে থাপ্পড় মারলো। আমি ঝপাং করে লাফ দিয়ে উঠলাম, উঠে ওখান থেকে কাটলেটটাকে ভেঙে আমি বাইরে বেরিয়ে আমি বললাম একটু দাঁড়ান আমি আসছি, ভেঙে কাটলেটের টুকরোটা দিয়ে বাড়ি ঘরে ভেতর ঢুকলাম। যখন ঢুকে বসার পরে সবাই বলছে এ কি হলো, কি হয়েছে তোমার? আমি তখনও বুঝতে পারিনি। বলছি তোমার গালে এরকম 4টে আঙুলের দাগ হয়ে গেল কি করে? যে মেরেছে 5টা আঙুলের দাগ হয়ে গেল পুরো। আমি আয়নার সামনে গেলাম, গিয়ে নিজেকে দেখলাম, সত্যি সত্যি 5টা আঙুলের দাগ গালের মধ্যে, এবং অসহ্য ব্যথা। 5টা আঙুলের দাগ এবং অসহ্য ব্যথা। আমি বললাম কিছু হয়নি, কিছু না, আমি ভুল করে আমার ইয়ে করেছি, বাইরে ইয়ে করে বলে কাটিয়ে দিয়ে চলে এসেছি। পরের দিন আমি সকালবেলা উঠেই প্রথমেই ওনাকে এটা ফেরত দিই, ওই বোনটা ফেরত দিয়ে বললাম আপনি দেখুন কি দিয়েছিলেন মশাই, কি দিয়েছিলেন, দেখুন কি অবস্থা আমার গালে। বলছে, উনি হাসতে হাসতে বলছেন, কিরে আছে তো, আছে তো, আর ঠিক এইভাবে আছে তো, মানলি তো, সবাই ভণ্ড নয়, সবাই সবকিছু বুজরুগি নয়, আছে আছে, তার প্রমাণ পেলি তো? তোকে কিন্তু বলেছিলাম কিছু না দিয়ে খাস না, তুই শুনিসনি। আমি যথারীতি ওটা দিয়ে আসার পরে এলগিন রোডে LIC অফিসে আমি
পলিসি জমা দিচ্ছি, আমি এবং আমার সিনিয়র পলিসি টলিসি গুলো সব জমা দিচ্ছি। ইনভেন্টার জমা দিতে দিতে আমাদেরকে একজন ভদ্রলোক বলছে যে আচ্ছা এলআইসিতে এই পিআরএসএ পিআরএসএ টাকা জমা দিলে কি ইনকাম ট্যাক্সের কি ছাড় কি আছে কি বৃত্তান্ত এইসব জিজ্ঞেস করছিলেন। ও একটু ভাঙা বাংলা হিন্দি মেশানো। আমার সিনিয়র একটু কানে কম শোনেন, সামান্য কম শোনেন, শুনতেন। ভদ্রলোক চলে গেছেন পৃথিবী ছেড়ে। তো উনি বললেন যে আপনার সাথে আমি কালকে দেখা করব, কালকে কথা বলবো, কোথায় যেতে হবে। তো উনি আমাদেরকে একটা কার্ড দিলেন ছোট্ট। আপনি কোথায় যাবেন আমাদেরকে জিজ্ঞেস করলেন। আমরা বললাম যে আমরা ডানলপে নামবো। ও আপনারা ডানলপে নামবেন, ঠিক আছে চলুন, আমিও তো সোদপুর যাব। উনি যথারীতি আমাদেরকে বাস ভাড়াটা পর্যন্ত দিতে দিলেন না, উনি বাস ভাড়াটা দিয়ে দিলেন। কি অদ্ভুত। পরের দিন সকালবেলা আমরা যখন এরকম বললাম, আমাদেরকে উনি আমাদের অ্যামাউন্টটা বলেছিলেন তখনকার সময় 10 লক্ষ টাকা উনি ডিপোজিট করবেন। তো স্বভাবতই 10 লক্ষ টাকা একটা পিয়ারলেস এর জীবনে কেউ যদি ডিপোজিট করায়, তার ট্রিপল প্রমোশন হয়, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এরকম করে গিয়ে পরপর যে প্রমোশন গুলো হয় সেই প্রমোশনটা ট্রিপল হয়ে যায়। তো এই লোভ আমরা কেউ সামলাতে পারলাম না। বিনিময়ে উনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা আমার এক বন্ধুর কাছে রয়েছে, ও আমাকে এই 10 লাখ টাকা দেবে, কিন্তু ওকে 10,000 টাকা দিতে হবে। আমরা যথারীতি ওই আমার যে ইন্সপেক্টর ছিল তিনি এবং তার ভাই সব আরো অন্যান্য গ্রুপের যারা সদস্য, আমরা সবাই মিলে 10,000 টাকা জোগাড় করলাম। করে পরের দিন আমরা গেলাম, উনি যে ঠিকানা দিয়েছিলেন টিটাগড়ে যাওয়ার পর ওনাকে খুঁজতে পেয়ে গেলাম। পাওয়ার পর উনি বললেন যে আসুন আপনারা ভেতরে এদিকে। তো টিটাগড়ের একটি গলির মধ্যে, ওই জুট মিলের একটি গলির মধ্যে আমাদেরকে নিয়ে গিয়ে উনি দেখালেন যে একটা লোক চাদর মুড়ি দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে। লোকটির ব্যাগে টাকা দেখালো। আমার কিরকম সন্দেহ আছে, আমি ওনাকে বললাম যে আপনি এক্ষুনি টাকা দেবেন না, আমি একটুখানি বাকি ইয়েদেরকে, আমরা সবাই ঘিরে দাঁড়িয়েছিলাম চারিদিকে, বাকিদেরকে একটু দেখিয়ে নিয়ে আমি ওখান থেকে একটা নোট বার করে নিয়ে আমি ওনাকে বললাম যে আপনি এক্ষুনি ওনাকে টাকা দেবেন না, আমি একটু দেখিয়ে নিয়ে আসি, কারণ এটা জাল কিনা এটা জানার জন্য। তো যথারীতি আমি ওই বাকি লোকগুলো যেগুলো তাদেরকে দেখাতে গেলাম, দেখাতে গিয়ে ওরা ভালো করে দেখলো, দেখে বললো যে না এটা জাল না ঠিক আছে। আমি ফিরে আসার পরে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, হাতে সুটকেসটা ছিল। আমি বললাম যে ভদ্রলোক ওরা কোথায়? বলছে যে এই যে ব্যাগটা দিয়ে ওনারা 10,000 টাকা নিয়ে চলে গেছেন, ওনাদের দেরি হয়ে যাচ্ছে, ওনারা চলে যাবেন। 10,000 টাকা দিয়ে চলে গেছে মানে? এর মধ্যে ওনাদেরকেও দেখেছি, সবাইকে দেখে আসছে। পরবর্তীতে দেখলাম যে নোটটায় যেটা আমরা দেখেছিলাম, মানে আমি যেটা দেখেছিলাম সেটা বদল করে কাগজের কেটে রাখা নোট, উপরে শুধু একটা 100 টাকার নোট, বাদ বাকি সব কাগজের নোট। তখন 100 টাকাই হচ্ছে হাইয়েস্ট। এই হচ্ছে আমাদের শেষ অধ্যায়। টাকাটা গেল চোট হয়ে, যথারীতি আমাদের তিনটাও ভেঙে গেল। পিএলএস এর জীবনের কেরিয়ার যেটা শুরু করেছিলাম, যে জায়গায় এগিয়েছিলাম, সেখানেই থেকে ডিটোরিয়েট করে গেলাম। অর্থাৎ এই হাটটা দিয়ে আসার 3 দিনের মধ্যে আমার ডিটোরিয়েট হলো।
প্যারানর্মাল অ্যাক্টিভিটি নেই, এই কথাটা ভুল। আছে, সর্বক্ষণ আছে, সর্বদাই আছে, তবে সেটা খারাপ না ভালো তা নয়। রূপের মুখ থেকে শুনেছিলাম যে জানলাতে কিছু একটা রক্তের ছাপ দেখেছিলেন, সেটা কি ওর সাথে হয়েছিল? কলকাতার বুকে, হুম। কলকাতার বুকে আমার মামার বাড়ি ছিল, তারা ভাড়া থাকতো যে আচ্ছা। বাড়িটায়। ওই বাড়িটা ছিল হচ্ছে পুরনো আগেকার দিনের যে বাড়িগুলো হতো, মানে একটু ওই গলি মতো থাকতো, পিছন দিক থেকে ওঠার মানে বাড়িতে ঢোকার রাস্তা থাকতো। আমাদের এখনকার পদ্ধতিতে যেমন, এখনকার সিস্টেমে যেমন বাড়িগুলো সব সামনে দিয়ে গেট থাকে, তখন পুরোনো দিনের বাড়িগুলোতে ছিল হচ্ছে দুটো করে গেট থাকতো। একটা দিয়ে মানে বাড়ির লোকেরা ঢুকবে, আর আরেকটা দিয়ে পেছন গেট দিয়ে সমস্ত স্টাফেরা, মানে যারা ওই রান্না বান্না করার লোক বা জমাদার, মানে পরিষ্কার করবার লোক, বাগান পরিষ্কার করবার লোক, তাদের জন্য ছিল আরেকটা সরু করিডোরের মতো রাস্তা। আচ্ছা। তো আমরা আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, ওনারা ছিলেন একজন একটা রাজ পরিবারের বিলংস করত। তো সেই বাড়িতে আমার মায়েরা ভাড়া থাকতো। এটা বহু কোথাকার বছর ঘটনা? ধরে ওই, হ্যাঁ, এটা কোথাকার ঘটনা? এটা কলকাতার, প্রপার কলকাতা, সাউথ ক্যালকাটা, বালিগঞ্জের। আচ্ছা। সেইখানে একটা ঘর নিচে, আমার মায়েরা ভাড়া থাকতো, আমার দাদু থাকতেন, আমার দিদিমা থাকতেন, তারপরে মায়ের পিসি তারা থাকতেন, দুই পিসি। তো আমরা কলকাতায় গেলে ওই বাড়িতেই উঠতাম। ঘুটঘুটে অন্ধকার গলিটা, একটা বেলগাছ ছিল বিরাট বড়। এই বাড়িটাকে কেন্দ্র করে না প্রচুর 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 গল্প আছে, মানে একদিনে সব গল্প শেষ করা যাবে না। এবং এই বাড়িটাকে কেন্দ্র করে একটা অদ্ভুত অনুভূতি আমাদের মধ্যে এখনো কাজ করে। আমরা যখনই ওই বাড়িটায় যেতাম, আর ওই গলিটা ছিল প্রায় নিয়ার অ্যাবাউট 10 ফুটের মতো আমাদেরকে হেঁটে যেতে হতো। 10 আচ্ছা। ফুট ওই গলিটা দিয়ে হেঁটে গিয়ে, তারপরে ডান দিকে এরকম ঘুরে গিয়ে আরো ফুট 3 গিয়ে সিঁড়িটা ছিল, সিঁড়িতে দিয়ে উঠে ঘরে ঢুকতে হতো। ফুটের ওই গলিতে আমরা এক নিঃশ্বাসে দৌড়ে পার হতাম। কেন? কারণ ওই যে গলিটার পাশের যে ঘরটা ছিল, ওই ঘরটা বন্ধ করা থাকতো, বন্ধ করা ঘর ছিল। আর আগেকার দিনের খড়খড়িওয়ালা জানলা ছিল না, জানা আছে খড়খড়ি জানলা? ওই খড়খড়ি করা জানলার ওই খড়খড়ির বেশ কিছু জিনিস, বেশ কিছু খড়খড়ি ভাঙা ছিল, ভেঙে গেছিল। আচ্ছা। প্রত্যেক দিনই আমরা ওই ঘর থেকে দেখতে পেতাম সিগারেটের আগুন নিভে আবার জ্বলছে, এবং সিগারেট খেলে যে তার গন্ধ, সেই গন্ধ আমরা উপলব্ধি করতাম। কিন্তু ঘরটা বহু বছর হয়ে গেছে, ঘরটা তালা বন্ধ ছিল, বহু বছর হয়ে গেছিল তালা বন্ধ ছিল, তালায় জং পড়ে গেছিল, তালা খোলা হতো না। পা দিলে পরে ঘরের ভেতরে না হলেও কম করে 6 ইঞ্চি পুরু মোটা ধুলোর। দিনের বেলাতে আমরা ঘরটায় তাকিয়ে দেখেছি, ঘরটা পরিষ্কার, কিচ্ছু নেই, কোনো চেয়ার নেই, টুল নেই, কিছু নেই। কিন্তু সন্ধ্যের পরের থেকে শুরু হতো
অসম্ভব পরিমাণ ভয়। তার কারণ প্রচুর পরিমাণে ওই ঘর থেকে সিগারেটের ধোঁয়া এবং ওই আগুন দেখা যেত। কখনো কখনো আগুনটা পাইচারি করছে। এটা প্রত্যেকটা লোক, প্রত্যেকে, আজ যারা নেই তারাও জানে, তারাও দেখেছে, আর যারা আছে এখন আমাদের প্রজন্মের তারাও দেখেছে, যারা আমরা আছি। আগুনটা পাইচারি করছে মানে সিগারেটের আগুন দেখছেন আপনি, একবার এদিক থেকে ওদিক যাচ্ছে আবার ওদিক থেকে এদিক আসছে। এক্স্যাক্টলি। শুধু সিগারেটের আগুনটা আমরা যখন সিগারেট খেয়ে হাত নামাই, নিচে নামিয়ে যখন হাঁটি তখন কি হয়, সেরকম ঠিক সেই রকম ভাবে এটা যেত। আমরা প্রত্যেকে এটাকে দেখতাম এবং দেখে দৌড়ে ওই 10 ফুট আমরা রীতিমতো দৌড়াতাম। শুধু যে আমরা ছোটরা তা নয়, বড়রাও কিন্তু ওখান দিয়ে যাওয়ার সময় রীতিমতো তারা দৌড়তো না, কিন্তু তাদের পায়ের স্পিড থাকতো প্রচুর। তাদের পায়ের স্পিড থাকতো প্রচুর। তারা গিয়ে ঘরে ঢুকতো, ঘরের দরজা কিন্তু বন্ধই থাকতো। এমন নয় কেউ হয়তো অনেকে বলবেন তর্কের খাতিরে ও কেউ দরজা খুলে ঢুকে সিগারেট খাচ্ছে না। পরের দিন সকালবেলা পায়ের কোনো ছাপ থাকতো না ঘরে। পরের দিন ঘরে কোনো পায়ের ছাপ থাকতো না। এমন দিনও গেছে, আমরা দেখেছি যিনি বসে সিগারেট খেতেন তাকে কখনো কখনো দেখা যেত তিনি টুলের ওপর বসে তার মাথাটা বাজাচ্ছেন। টুলের উপর বসে মাথাটা বাজাচ্ছেন মানে বুঝতে পারলাম না। তার নিজের মাথাটাকে এরকম এরকম করে বাজাতেন, মানে মাথায় ওনার একটা কোনো রোগ হয়েছিল। আচ্ছা। তিনি হচ্ছেন ওই বাড়ির যে মালিক, তার ছোট ছিলেন, তার কোনো একটা অসুখ হয়েছিল মাথাতে, হয়তো ওই ব্রেন টিউমার বা যাই হোক, সেই কারণে ওনার মাথাটা উনি বাজাতেন। আমরা দেখেছি কখনো কখনো ওনার ব্লিড করতো। আমরা দেখেছি ওই জানলায়, মানে একটা জানলা ছিল ওই কাঁচের ইয়ে করা, সেই জানলায় হাতটা লাগাতে এবং সেই হাতের মধ্যে রক্ত লাগা হাত যেরকম হয়, আমি যদি কাঁচের ওপর কোনো রক্ত হাত লাগাই যা হয় সেম জিনিস। কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু আমরা কিছু দেখিনি, দেখতে পাইনি, পেতাম না। আজও গা ছমছম করে। আজ আর সেই বাড়িটা নেই। অদ্ভুত সেই বাড়ির প্যাটার্ন ছিল, মানে সেই বাড়িটা নেই। আমি তাই আমার যারা এখন বর্তমান এই রূপের মতো তাদেরকে বলি যে এই গল্পটা বলি যে সেই সিগারেটের গন্ধ, চারমিনার সিগারেটের গন্ধ এবং সেই আগুন এখনো চোখে ভাসে। রীতিমতো দূরে যদি কেউ এরকম সিগারেটটা খায়, আগুনটা জ্বলে একটু যখন টানে তখন যখন বাড়ে, আবার যখন কমে, বন্ধ হয় তখন কমে যায়, তখন কমে যায়। বুঝতে পারছি। অদ্ভুত ভাবে রক্তের চিহ্ন এইরকম ভাবে পরের দিন সকালবেলা যেই সেই কিছু নেই। পরের দিন সকালবেলা যেই সেই কিচ্ছু নেই। যে দরজাটার উপর রক্তের ছাপ থাকতো, মানে জানলা মানে করিডরটার ওটা ওইটুকুনি অংশ একটা কাঁচ ছিল আর কি,
সে কাঁচের ওপর যে রক্তের হাত থাকতো সেটার কোনো চাপ নেই। কে মুছলো? কোথা থেকে মুছলো? ঢুকলো কে? আমার একটা প্রশ্ন আছে, যে বাড়ির মালিক এটার কোনো রেমেডি নেননি? না, অনেক উম, কিছুর অনেক সমস্যার অনেক কিছুর রেমেডি না মানে করা যায় না বা করেননি, হয়তো উনি ইচ্ছাকৃতই করেননি। তার কারণ আমরা আমাদের মা মাসিরা যে বাড়িটায় থাকতেন তাদের সাথে ওদের মানে ওনাদের কেস চলছিল, ইলেকট্রিক থাকতো ছিল না, ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছিল, তো কেস কামারি চলছে। তো এই ব্যাপারটা ওনারাও জানতেন, হয়তো ইচ্ছাকৃতই ওনারা রেমেডি করেননি। তার কারণ তাহলে পরে আমরা উঠে চলে যাব, ঘর ফাঁকা হয়ে যাবে। মানে আমাদের দাদু দিদিমা, ওই মানে আমার মায়ের পিসিরা, এরা সব উঠে চলে যাবে। সেই কারণেই সেই জন্য হয়তো রেমেডি করেনি, হতে পারে। কেন করেননি, কি করেননি প্রশ্ন করার উপায় ছিল না, কারণ তখন আমরা ছোট, আমরা তো প্রশ্ন করতে পারি না। আজকে আর এখন কেউ নেই ওই বাড়িতে, বাড়ি এখন ভেঙে চুরে ওখানে শুনেছি, মানে পরে গিয়ে শুনেছি ওই বাড়ি করবার সময় যিনি প্রমোটার নিয়েছিলেন তিনি অনেক যাগযজ্ঞ করে কামাখ্যা থেকে নৌকা নিয়েছিলেন, তাদেরকে দিয়ে পুজো টুজো করিয়ে টরিয়ে সমস্ত কিছু করিয়ে বাড়িটাকে রিনোভেট মানে বাড়িটা ভেঙে চুরে প্রমোটিং করে। তো এই বাড়িটার অনেক ঘটনা আছে, তার মধ্যে থেকে আমি একটা ঘটনাই শুধু এইটুকুনি বললাম, যেটা আমি নিজে উপলব্ধি করেছি, নিজে দেখেছি, নিজে শুধু নয় অনেকেই দেখেছে, কিন্তু অস্বাভাবিক রকমের ভয় লাগতো। ওই 10 ফুট রাস্তাটা তখন মনে হতো 10 কিলোমিটার রাস্তা। বুঝতে পারছি। বাড়িটার সামনে একটা ওই গেট লাগানো মতো ছিল, সিংহ দুয়ারের মতো, ওইখানে দাঁড়িয়ে আমরা প্রস্তুতি নিতাম যে কতক্ষণে আমরা দৌড়ে এটাকে কভার করব। যদি কখনো একা থাকতাম দৌড়ে কভার করব এই 10 ফুট রাস্তাটাকে। 10 ফুট রাস্তাটা ছিল 10 কিলোমিটারের সমান। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে মানিক বাবু, হ্যাঁ বলুন। শেষ করব একটা অস্বাভাবিক মর্মান্তিক এবং অস্বাভাবিক ঘটনা দিয়ে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজেদের ভয়টাকে না ভীষণভাবে প্রায়োরিটি দিই। ভয়কে আমরা ভুলে যাই যে এটা না, এটা ভয়ের কিছু নয়, এই কথাটা ভুলে যাই। আমি তখন শুদ্ধ যুবক, রাত্রিবেলা সিনেমা দেখতে গেছি বারাসাতে, শর্মা হল, বিখ্যাত হল। তো সিনেমা দেখছি, নাইট শো যেটাকে বলে, সেই নাইট শো দেখছি। নাইট শো দেখে আমি এবং আমার এক বন্ধু দুজনে মিলে ফিরছি, 2-3 জন গেছিলাম, আমার সবার মনে নেই, 3 জনের মতো ছিলাম। তো যথারীতি তখন সবে সবে সদ্য যুবক, নিজেদের খুব একটা অন্যরকম লাগতো। বেরিয়ে এসে বা হৃদয়পুর স্টেশন, ওই শর্মা হলের ভেতর থেকে হৃদয়পুর স্টেশনে আসা যেত। তো শর্মা হল থেকে যখন বেরিয়েছি তখন বেরিয়ে দেখছি যে ঝড় বৃষ্টি হয়েছে। হলে থাকলে তো বোঝা যায় না, ঝড় বৃষ্টি হয়েছে। তো যথারীতি আমরা হৃদয়পুর স্টেশনে এসেছি, আসতে শুনছি যে ট্রেন বন্ধ, তার ছিঁড়ে গেছে ঝড়ে। আচ্ছা, ফুটে অন্ধকার। আমি আর আমার ওই বন্ধু দুজনে মিলে আমরা সিদ্ধান্ত নিলাম, মধ্যমগ্রাম তো, হৃদয়পুর আর মধ্যমগ্রামের মধ্যে বেশি ডিফারেন্স নেই, কারণ মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়ালে হৃদয়পুর
স্টেশনটা মোটামুটি আলো দেখা যায় অন্ধকারে, মানে রাত্রিবেলা, দিনের বেলাতেও বোঝা যায়। তো আমরা দুজনে হাঁটা শুরু করলাম লাইনের পাশ দিয়ে। সিগারেট ধরিয়েছি, হাঁটছি, খেতে খেতে যাচ্ছি, গল্প করতে করতে দুজনে সিনেমা নিয়ে আলোচনা করছি, সিনেমাটা কেমন দেখলাম, কি দেখলাম। আহ, দুজনের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, হতে হতে আমি গল্প করতে 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 চলেছি। মুক্তমানের কাছাকাছি, প্রায় 9 নম্বর গেট বলে আর কি, 9 নম্বরের ঠিক আগে আগে হঠাৎ করে আমার বন্ধুর গোঙানির শব্দ। ও বাচ্চা, বাচ্চা, ওরে বাবা, ওরে বাচ্চা নিয়ে গেলাম গেলাম করে চিৎকার করছে। আমি পিছন থেকে, ও তো আমার পাশেই ছিল, কি হলো, আমি এতটা এগিয়ে গেছি। আমি আবার পিছনে গেছি, যেতে দেখি আমার বন্ধুটা একটা জায়গায় দাঁড়িয়ে মানে কিছু একটা ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, ওর ঘাড়ের কাছে কিছু একটা ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আমার কাছে দেশলাই ছিল, দেশলাইটা আমি জ্বালাতেই দেখি দুটো পা আমার ওই বন্ধুর ঘাড়ের ওপর চেপে দাঁড়িয়ে আছে, চাপ দিচ্ছে। আর ও সেটাকে ছাড়ানোর চেষ্টা করছে, ছাড়াতে পারছে না। তো ওকে ভীতু ছিল। তো আমি এরকম দেশলাইয়ের যতটুকু দেখলাম, দেখে আমি ওকে ওখান থেকে টান বেড়ে দৌড়তে শুরু করলাম। ও কি কোনো গাছতলাতে ছিল কি? ওখানে একটা নিশিন্দা গাছ, বড় নিশিন্দা গাছ ছিল। নিশিন্দা গাছের ডালের একটি ঝুলন্ত দেহ বা ঝুলন্ত মানবী, যে ওর পায়ের মানে স্পর্শ পেয়ে, ওর গায়ের স্পর্শ পেয়ে পাটা দিয়ে চেপে ধরেছিল। বুঝতে পেরেছি। তো আমি জাস্ট ওটা দেখে, আমি ওই সময় আমার কাছে একটাই ইয়ে ছিল যে আমার বন্ধুটিকে ওখান থেকে বের করতে হবে, বাঁচাতে হবে, নাহলে ওকে পারা যাবে না, ও এমনি ভীতু। আমি ওকে হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিয়ে দৌড়ে চলে আসি। পরের দিন শুনেছি ঘটনাটা খুব দুঃখজনক, কিন্তু কিছু উপায় ছিল না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ভয় থেকে অনেক কাজ করে ফেলি। একটুখানি আমি শেষ করলাম এইটা দিয়ে, যে সব ভয়ের কিন্তু ভূতের হয় না। ঠিক আছে মনীশ বাবু, যাই হোক, আপনার থেকে তো এতগুলো ঘটনা পেলাম এবং আশা করছি আমাদের যে অডিয়েন্স আছে তারা এই ঘটনাগুলো পছন্দ করবে। আপনার কাছে তো ঘটনা আরো আছে আই থিংক। তো আমরা দেখি আগে এই পডকাস্টটা তো নিলাম, অডিয়েন্সের কিরকম ফিডব্যাক আছে সেই অনুযায়ী তাহলে আমরা আপনার থেকে আরেকদিন বসে আরেকটা পডকাস্ট না হয় নিয়ে নেব। তো আপনার আপনার কি অবশ্যই। কিছু বলার আছে আমাদের চ্যানেলের অডিয়েন্সকে? অডিয়েন্সকে বলার মতো এমনি বলতে গেলে বলবো যে আপনারা পডকাস্টটা শুনবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর পরিমাণে গল্প শুনুন। অনেক অনেক অনেকে আমার যেরকম জীবনে এরকম ঘটনা আছে, আমি বলবো আপনারাও আপনাদের জীবনের গল্পগুলোকে এভাবে শেয়ার করুন। দেখবেন আজকে এই যে এই মুহূর্তে শেয়ার করলাম, যে এই শেয়ারিং এ কিন্তু অনেকটা নিজেকে হালকাও লাগে এবং আনন্দও লাগে, কারণ পুরোনো জিনিসগুলোকে তো আবার রিসাফেল করা। তাই জন্য বলবো, যারা শুনছেন শ্রোতা, শুধু শুনলে হবে না, সাপোর্ট করতে হবে। আরো আপনাদের নিজেদের প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু এরকম প্যারানরমাল ঘটনা আছে, প্রত্যেকের জীবনে। কেউ উপলব্ধি করেন, কেউ উপলব্ধি করেন না। যারা যারা উপলব্ধি করেন তারা আসুন, শুনুন, গল্প বলুন।
এরকম আরো ঘটনাকে সামনে নিয়ে আসুন, যারা জানে না তারা শুনতে পারবে। ঠিক আছে? অবশ্যই অবশ্যই দাদা, ভালো লাগলো খুব, আর ধন্যবাদ আপনাকে। তাহলে আজকের মতো তাহলে রেকর্ডিংটা এখানেই শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। হুম, শুভরাত্রি। শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.